সবাইকে বসন্ত ও ভালোবাসা দিবসের শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি ডিবিসি নিউজের বিশেষ আয়োজন উৎসবের ভোটে। দেখছিলেন নাসির সিনটেক্স গ্রুপ সংবাদ শিরোনাম। পুরোটা খবর জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ এবং আমি আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। আমরা যেমনটি দেখছিলাম যে তারেক রহমান কিন্তু প্রথমবারের মতন একটি হোটেলে সংবাদ সম্মেলন করছিলেন এবং তিনি কিন্তু পররাষ্ট্রনীতি এবং কূটনীতি, অর্থনীতি নানা বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলছিলেন বিদেশি এবং দেশি সাংবাদিকদের সাথে। তো এই বিষয়ে আসলে আপনার পর্যবেক্ষণ শুনতে চাই যে হ্যাঁ হাবিবা, আপনি আসলে যেমনটা বলছিলেন যে গত 12ই ফেব্রুয়ারি কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, যেখানে বিএনপি ও তার মিত্র দল 212টি আসন পেয়েছে এবং জামাত ও তার মিত্র দল 77টি আসন পেয়েছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ 1টি আসন পেয়েছে এবং স্বতন্ত্র এবং অন্যান্য যারা আছেন তারা 7টি আসন পেয়েছে। এবং এখানে কিন্তু একই সাথে গণভোটও হয়েছিল এবং সেই গণভোটে কিন্তু 68% হ্যাঁ ভোট পড়েছে এবং 32% না ভোট পড়েছে। এবং আপনি যেটা বলছিলেন যে আজ এই বিপুল ভোটে বিজয়ী হওয়ার পরে আজ তারেক রহমান একটি সংবাদ সম্মেলন করেছে, সেখানে কিন্তু বিএনপি কিন্তু আপনি জেনে রাখবেন 2/3 সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত হবার পরেও কিন্তু যে রাজনৈতিক সহনশীলতা, সেই সহনশীলতা ভেতরে ধারণ করেই কিন্তু আজকে সংবাদ সম্মেলন করেছেন। আমরা কিন্তু রাজনৈতিক সহনশীলতার সেই উদাহরণটি দেখতে পেয়েছি। একদমই তাই। এবং এটি নিয়ে আসলে আমাদের সাথে এই মুহূর্তে সংসদ ভবন স্টুডিও থেকে কথা বলার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আদিত্য আরাফাত। আপনাকে স্বাগত জানাচ্ছি উৎসবের ভোট অনুষ্ঠানে। আদিত্য, আজ তারেক রহমান যেই সংবাদ সম্মেলনটি করলেন সেখানে তিনি বলেছেন যে জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা, এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকতে তিনি আহ্বান জানিয়েছেন এবং ঐক্যবদ্ধ হয়ে আসলে দেশ গড়ার একটি আহ্বান তিনি জানিয়েছেন। আপনার কাছে জানতে চাই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে এই যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন, কতটুকু আসলে ঐক্যবদ্ধ হওয়ার সম্ভব বলে আপনি মনে করছেন? দেখুন, এখানে রাজনৈতিক মতপার্থক্য আছে, ছিল এবং থাকবে। এবং নির্বাচনের আগেও আমরা দেখেছি বিএনপি এবং জামায়াতের শীর্ষ নেতারা বিভিন্ন কথার বাক যুদ্ধে জড়িয়েছেন এবং শেষ পর্যন্ত নির্বাচন হয়েছে। নির্বাচনের পরে বিএনপি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং শক্তিশালী অবস্থানে আছে জামায়াতও। বিশেষ করে জামায়াতের ইতিহাসের রেকর্ড সংখ্যক আসন এবার পেয়েছে। এখন আসলে দেশ গড়ার পালা এবং সেই জন্য আপনি কিছুক্ষণ আগে দেখেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ঐক্যবদ্ধ বাংলাদেশের কথা। এবং এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আছেন মাসুমুর রহমান খলিলি, তিনি দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক। তার সঙ্গে আমরা কিছুক্ষণ আগেও কথা বলছিলাম তারেক রহমানের ভাষণের নানা দিক নিয়ে। আমরা একটু জানতে চাচ্ছি, তারেক রহমান ঐক্যবদ্ধ বাংলাদেশের কথা বলেছেন। আপনি জানেন রাজনৈতিক পার্থক্য আছে, রাজনৈতিক ভিন্নতা আছে এবং এইসব কিছু কাটিয়ে আসলে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এই ভাষণের নানা দিক, তার যে বক্তব্য দিয়েছেন নির্বাচন পরবর্তী সময়ে, এটি আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? তারেক রহমানের যে বক্তব্যটা প্রেস কনফারেন্সে দিলেন, এটার মূল একটা বিষয় হচ্ছে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা। আমরা জানি বিএনপি এবং জামাতের মধ্যে এবার খুব হাড্ডাহাড্ডি লড়াই যেটা বলে অনেকটা সেরকমই হয়েছে এবং নির্বাচনের আগে যে প্রচার যুদ্ধ ছিল, এখানে কিন্তু পরস্পরকে আক্রমণ করে অনেক ধরনের কথাবার্তা বলেছে। স্বাভাবিকভাবে অনেকে আশঙ্কা করেছিলেন যে নির্বাচনের পরে আবার নতুন কোনো সহিংস পরিস্থিতি তৈরি হয় কিনা এবং নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা বিএনপি পেয়েছে বা বিএনপি জোট, জামাত জোট এটাকে গ্রহণ করবে কিনা, মেনে নিবে কিনা, অথবা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মতো কোনো অভিযোগ তুলে আবার রাজপথ গরম হবে কিনা। এই আশঙ্কার বিষয়ে তারেক রহমান সাহেব শুরুতেই যেটা বলেছেন সেটা হচ্ছে যারা নির্বাচন করেছেন সকল পক্ষকে কিন্তু উনি অভিনন্দন জানিয়েছেন। একদম আলাদাভাবে জামাত ইসলামী, এনসিপি এবং গণ অধিকার পরিষদ, সব দলগুলোকে, ইসলামী আন্দোলন অভিনন্দন জানিয়েছেন। একই সাথে উনি অঙ্গীকার করেছেন দায়িত্বশীল সরকারের মতো করেই ওনার পলিসিগুলো পরিচালিত হবে এবং জাতীয় ঐক্যটাই হবে মূল বিষয়। এবং জাতীয় ঐক্য যদি মূল বিষয় হয়, স্বাভাবিকভাবেই এই যে দূরত্ব যেগুলি আছে, এই দূরত্বটাকে সম্ভবত গঠনমূলকভাবে অতিক্রম করার দৃষ্টিভঙ্গি ওনার থাকবে। জামাত ইসলামীর এবার বড় বিষয় হচ্ছে কি, এটা জামাতের জন্য সবচেয়ে বড় সাফল্যের একটা নির্বাচন। তাদের জামায়াতের বিষয়টি বলছেন, আমরা দেখতে পাচ্ছি যে 1991 সালে 18টি, 2001 সালে 17টি এবং 2008 সালে যেখানে জামায়াত মাত্র 2টি আসন পেয়েছে, সেখানে এবার জামায়াতের আসন পেয়েছে প্রায় 68টি আসন পেয়েছে এবং জোটগতভাবে 77টি আসন পেয়েছে। এই যে জামায়াতের জনসমর্থন বেড়েছে কিনা, আপনার পর্যবেক্ষণ আসলে কি?
জামাতের জনসমর্থন, জামাত সর্বোচ্চ আপনি বলেছেন 18 আসন পেয়েছিল, আর তাদের ভোটের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 12%-এর নিচে, কাছাকাছি। আর এবার এখনো পর্যন্ত চূড়ান্ত হিসাবটা আসে নাই। যতদূর জানা যাচ্ছে জামাত ইসলামী 40%-এর বেশি ভোট পেয়েছে, তার মানে অলমোস্ট 4 গুণের কাছাকাছি বেড়ে গেছে। এই ক্ষেত্রে বিএনপি এবং জামাতের ব্যবধান বলা যায় 10%। আসনের ক্ষেত্রে যে ব্যবধান, ভোটের প্রাপ্তির ক্ষেত্রে ব্যবধানটা কিন্তু অত বড় না। তো স্বাভাবিকভাবেই জামাত ব্যাপক মানুষের সমর্থন পেয়েছে। এখন প্রশ্ন হতে পারে এই সমর্থন কোন জায়গা থেকে আসছে, কোন দল থেকে, কোন বলয় থেকে। যেটাই হবে হোক, হয়তো বিএনপি বলয়ে যারা ভোট দিয়েছিল তারা এবার জামাতের দিকে একটা অংশ ঝুঁকে পড়েছে। তা না হলে 40%-এর উপরে, কেউ করতে 43% বলা হচ্ছে। এটা কিন্তু হিউজ ভোট। তো জামাতের যে গঠনমূলক রাজনীতি, আর এবার তাদের যে একটা কাঠামোগতভাবে নির্বাচন পরিচালনা বা প্রচারণা তারা চালিয়েছে, এটার একটা সাফল্য কিন্তু দেখা যায়। এবং সমাজের সর্বস্তর, বিশেষ করে এলিট শ্রেণী যারা বরাবরই ইসলামিস্টদেরকে খুব বেশি ক্ষমতা দেখতে চাইতো না, তারাও কিন্তু জামাতের অনুষ্ঠানে আবার যোগ দিয়েছে। জামায়াতের একটি বিষয় দেখেছি যে জামায়াতের আমির ফেসবুকে পোস্ট দিয়েছেন যে তারা এই ফলাফল তারা মেনে নিয়েছেন এবং তারা একটি দায়িত্বশীল বিরোধী দল হিসাবে সংসদে দায়িত্ব পালন করবে বলে তারা জানিয়েছেন। আমি যে একটি অসমাপ্ত একটি আলোচনা ছিল আমাদের একটু আগে যখন আপনার সঙ্গে যুক্ত ছিলাম, সেটি হচ্ছে যে এই যে স্পিকারের শপথ পড়ানোর কথা, নতুন সরকার বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে, সেখানে আমরা সবশেষ দেখতে পেয়েছি যে মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে যে রাষ্ট্রপতি শপথ পড়াবেন। এখানে সাংবিধানিক কোনো সংকট বা এখানে কোনো বাধা বা আইনের দিক থেকে কোনো কোনো সংকট বা অন্য কোনো কিছু আছে কিনা, এটি আপনি কিভাবে দেখছেন? এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে শূন্যতা থাকে না। এটা যদি সাংবিধানিক কোনো ব্যবস্থা, আইনি কোনো ব্যবস্থা না থাকলে একটা জরুরি পদক্ষেপ গ্রহণ করা যায়। যেহেতু এখন স্পিকার এবং ডেপুটি স্পিকার নেই, স্বাভাবিকভাবে ক্ষমতাটা চলে যায় হচ্ছে রাষ্ট্রপতির হাতে। এখন রাষ্ট্রপতি উনি নিজে শপথ পড়াতে পারেন, অথবা উনি শপথ পড়ানোর জন্য কাকে দায়িত্ব অর্পণ করতে পারেন। আমরা আগেরবার আলোচনা করেছিলাম সম্ভবত উনি শপথ পড়ানোর জন্য দায়িত্ব অর্পণ করবেন প্রধান নির্বাচন কমিশনার, নিজে পড়াবেন বলে মন্ত্রিপরিষদ। এখন সর্বশেষ যে ক্যাবিনেট সচিবের যে বক্তব্যটা, তাতে দেখা যাচ্ছে যে শপথটা উনি নিজেই পড়াবেন। হয়তোবা এই শপথ অনুষ্ঠান বঙ্গভবনও হতে পারে, আর যদি চান উনি সংসদ ভবনও হতে পারে, তবে আমার ধারণা বঙ্গভবনেই হবে। আমরাও আশা করছি হবে। মাসুমুর রহমান খলিলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম নানা বিষয় নিয়ে। তারেক রহমান যে সংবাদ সম্মেলনে দেশি বিদেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন, বিশেষ করে কূটনীতি, অর্থনীতি এবং আইন শৃঙ্খলা যে পরিস্থিতি সেটি উন্নত করার বিষয়ে, এইসব বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম বিকেল 4টা এবং কিছুক্ষণ আগে অর্থাৎ বিকেল 5টার বুলেটিনও আমরা যুক্ত হয়েছিলাম মাসুমুর রহমান খলিলির সঙ্গে। তো জাতীয় সংসদ ভবন স্টুডিও থেকে আমার কাছে এই ছিল তথ্য। আদিত্য আরাফাত, আপনাকে ধন্যবাদ। হাবিবা, আসলে আমরা যেমনটা শুনছিলাম আমাদের সহকর্মী আদিত্য আরাফাত, তিনি আসলে মাসুমুর রহমান খলিলির মাধ্যমে যেই বিষয়গুলো জানতে চেষ্টা করছিলেন যে স্পিকারের শপথ পড়ানোর কথা থাকলেও আসলে রাষ্ট্রপতি শপথ পড়াবেন, এটি আসলে কোনো রকমের কোনো সমস্যা তৈরি করবে কিনা, এবং তিনি কিন্তু জানালেন যে জরুরি পরিস্থিতিতে আসলে রাষ্ট্রপতি শপথ পড়াতেই পারে। আমরা তো আসলে ঢাকার স্টুডিওতে জেনেছি। এই মুহূর্তে আমরা একটু ঢাকার বাইরের যে স্টুডিওগুলো রয়েছে সেগুলোতে একটু সংযুক্ত হতে চাই, সেখানকার কি অবস্থা সেটা একটু জানতে চাই। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন অতিথিরা। আমরা শুরুতে চট্টগ্রাম স্টুডিওতে যাব, সেখানে রয়েছেন গবেষক গণমাধ্যম কর্মী মোহাম্মদ শামসুল হক। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনার কাছে জানতে চাইব যে চট্টগ্রাম বন্দরনগরী চট্টগ্রাম 11% ট্যুরিজম সমৃদ্ধ একটি অঞ্চল, যেখানে সমৃদ্ধির অনেক সম্ভাবনা রয়েছে, এবং এই যে নির্বাচন ফলাফল এবং সামনে যে প্রতিফলন, ইশতেহারের প্রতিফলন, সেটি নিয়ে আসলে আপনাদের কেমন প্রত্যাশা, কী কী ধরনের সংস্কার আপনারা চাচ্ছেন এবং কী ধরনের প্রত্যাশিত সংস্কার হলে এই চট্টগ্রাম এলাকাবাসীর উন্নয়ন সম্ভব, সামগ্রিকভাবে যদি কিছু বলতেন। আপনাকে ধন্যবাদ, সেই সঙ্গে দর্শকদের। আমরা আসলে এই যে একটা নির্বাচন হয়ে গেল বহু প্রতীক্ষিত, এরকম একটা নির্বাচন হওয়া দরকার ছিল এবং এটা আরও আগে হলে আরও ভালো হতো। যা হোক, এইটা নির্বাচনটা যে হয়ে গেল এটা জনমানুষের প্রত্যাশা ছিল এবং এটা একটা মোটামুটি সুষ্ঠু নির্বাচন বলা যায়। এবং এই নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হতে যাচ্ছে,
বিএনপির জনাব তারেক রহমানের নেতৃত্বে। আমরা এই সরকারের কাছে এই চট্টগ্রামবাসীর অনেক আশা প্রত্যাশা আছে। চট্টগ্রামবাসী দীর্ঘদিন যাবৎ অবহেলিত। চট্টগ্রামকে বিভিন্ন সময় বিভিন্ন সরকারের সময় বাণিজ্যিক রাজধানী বলা হয়েছে, কিন্তু এটা আদৌ বাণিজ্যিক রাজধানীর সিটে ফোটাও এই চট্টগ্রামে আমরা দেখিনি। আমার যে 49 বছরের সাংবাদিকতা জীবনে আমি বহুবার শুনেছি চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী হবে, কিন্তু চট্টগ্রাম থেকে বিভিন্ন সময়ে বড় বড় যে অফিসগুলো, কর্পোরেট অফিস, সরকারি বড় নীতি নির্ধারণী অফিস, ব্যাংকের হেড অফিস, বিপিসির হেড অফিস, আপনার যে রেলওয়ের বিভিন্ন প্রতিষ্ঠানের হেড অফিস সব ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে বিভিন্ন সময়ে। ফলে একটা আমলাতান্ত্রিক আবদ্ধের মধ্যে পড়ে যায় চট্টগ্রামের ব্যবসায়ী সমাজ, চট্টগ্রামের অন্যান্য আমদানি রপ্তানিকারক যারা আছেন, তারা প্রত্যেকে একটা সমস্যায় পড়ে সামান্য একটা কিছুর জন্য, কিছু একটা অনুমোদনের জন্য ঢাকার মুখাপেক্ষি হতে হয়। তো এই অবস্থার অবসান অবশ্যই প্রয়োজন। এই সরকারের কাছে আমাদের যে আবেদন, এখানে অবকাঠামোগত কিছু সমস্যা আছে। এখানে যে বন্দরের কাছে তার টাকা, তার উপার্জিত অর্থ ব্যয়ের ক্ষমতা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনটাকে একটা যে স্থানীয় সরকার হিসেবে তো আছে, এটা আমরা বলি যে লোকাল গভর্নমেন্ট, কিন্তু এখানে মেয়রের আসলে কোনো ক্ষমতা সেই অর্থে নেই যে একটা বরাদ্দ, সামান্য একটা বরাদ্দের জন্য রাজধানী বা কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষি হতে হয়। এই বিষয়গুলো একটু অবসান হওয়া দরকার। যোগাযোগ ব্যবস্থা আমাদের অনেকটা আগের চাইতে ভালো, কিন্তু সেখানে যোগাযোগ ব্যবস্থাকে আরও বেশি মসৃণ করা প্রয়োজন। বিভিন্ন সময় যে চট্টগ্রামে যানজটের একটা সমস্যা সবসময় লেগে থাকে, মনে করা হয়েছিল এটা কমবে, কিন্তু এটার ব্যবস্থাপনা ট্রাফিক বিভাগের সাথে সিটি কর্পোরেশন যেমন তার ওয়াসার সাথে পানি সরবরাহ ব্যবস্থার ব্যাপারে এবং গ্যাস সরবরাহের ব্যাপারে, বিদ্যুৎ সরবরাহের ব্যাপারে সব কিছুতে সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষের সাথে একটা সমন্বয়, সিডিএর প্রকল্প গ্রহণ বিষয়ে। কারণ আমরা দেখি যে ধরেন একটা কাজ শুরু হলো, এটা ওয়াসা বলছে এখানে এটা হবে না, এখানে আমাদের কাজ আছে বাকি আছে, ওটা শেষ হওয়ার আগেই আরেকটা কর্তৃপক্ষ, সিডিএ কর্তৃপক্ষ রাস্তার কাজ শুরু করলো। বর্ষাকালে যে অনেক কিছু কাজ যেটা বর্ষা মৌসুমে শুরু হয়, সেখানে দুর্নীতির সুযোগ থাকে আপনার ঠিকাদার। জি ধন্যবাদ। নিশ্চয়ই আমরাও আশা করব যে দ্বিতীয় বৃহৎ অর্থনীতি সমৃদ্ধ অঞ্চল চট্টগ্রাম নিশ্চয়ই সম্ভাবনার অপার সম্ভাবনা নিয়ে সার্বিক উন্নয়ন হবে, যেহেতু তারেক রহমান বলেছেন যে গণতান্ত্রিক অর্থনীতিতে তিনি বিশ্বাসী। তো ঈশিতা, আমরা তো শুনলাম চট্টগ্রাম থেকে, আপনার কাছে কি রয়েছে? হাবিবা, আমি এই মুহূর্তে যেতে চাই ময়মনসিংহে। সেখানে আছেন ডিকেজিএস ইউনাইটেড কলেজের অধ্যক্ষ মাসুদুল হাসান আরিফ। জনাব আরিফ, আপনাকে স্বাগত জানাচ্ছি উৎসবের ভোট অনুষ্ঠানে। একটু আপনার কাছে জানতে চাই যে ময়মনসিংহে তো আসলে আদিবাসীদের জীবনমান আসলে ভীষণ করুণ, এবং বিগত সরকার আসলে এটি নিয়ে অনেক ধরনের প্রতিশ্রুতি দিলেও আসলে তাদের জীবনমান আসলে সেরকম উন্নতি হয়নি। আপনার কাছে কি মনে হচ্ছে যে বর্তমানে আসলে যেই সরকার, বাংলাদেশের জনগণ যেই সরকারকে আসলে নির্বাচিত করে নিয়ে এসেছেন, তারা আসলে এই আদিবাসীদের জীবনমানের জন্য কতটুকু উন্নতি করতে পারবেন, এবং আসলে কি কি ধরনের উন্নতি করা উচিত? জি ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহে আসলে আদিবাসীদের একটা বড় অংশ হালুয়াঘাট এবং ময়মনসিংহের পার্শ্ববর্তী শেরপুরের নালিতাবাড়ি, ঝিনাইগাতি এই অঞ্চলে অবস্থান করে। তো এখানে অনেক পর্যটনের জায়গা আছে, কিন্তু বিগত সরকার আমলে পর্যটনের খুব বেশি একটা উন্নতি হয় নাই, যার জন্য এই অঞ্চলের আদিবাসীরা পর্যটনের উপর নির্ভরশীল হতে পারে নাই, বা এই অঞ্চলের যারা আছে বেশিরভাগ আদিবাসীরাই ঢাকা কেন্দ্রিক হয়ে চলে যাচ্ছে, এবং ঢাকাতে তারা ম্যাক্সিমামই কী বলে স্পা সেন্টার বা বিউটিশিয়ান হিসাবে বিভিন্ন জায়গায় কর্মে জড়িত হয়েছে। এই হালুয়াঘাট অঞ্চলের বিগত সময়ে রাজনৈতিকভাবে কোনো উন্নতি, বড় কোনো উন্নতি হয় নাই, যার জন্য এই অবস্থা আর কি। বেশিরভাগ মানুষই ঢাকামুখী। জি যে আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে ময়মনসিংহ তো আসলে পর্যটন সমৃদ্ধ একটি জায়গা, এবং এখানে আসলে অনেক পর্যটন স্পট আছে, কিন্তু সেই অনুযায়ী আসলে আমরা পর্যটকের আনাগোনা এখানে খুবই কম দেখি। সেক্ষেত্রে আসলে পর্যটকদের আকৃষ্ট করার জন্য সরকারের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া দরকার?
জি, এটা একটা অনেক সুন্দর প্রশ্ন। সরকারি উদ্যোগের অবশ্যই প্রয়োজন। ময়মনসিংহের জেলার হালুয়াঘাট অঞ্চলটা পর্যটনের জন্য একটা বড় অঞ্চল এবং এটা বিগত সরকারের শেষ সময়ে এসে হালুয়াঘাট উপজেলা পরিষদের উদ্যোগে গাবরাখালী নামক একটি স্পট হয়েছে। সেখানে ছোট আকারে এটা পিকনিক স্পট বা বাৎসরিক বিভিন্ন এই শীতের সময়ে ম্যাক্সিমাম শীতের সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলা পিকনিক করতে চায়। এছাড়া সারা বছর এখানে বিনোদনের জন্য বা পর্যটনের জন্য কোনো বড় কোনো সুযোগ সুবিধা নাই, যার জন্য এখানে যায় না। কাজে আমি বলবো সরকারি উদ্যোগে এটাকে আরও বড় করা দরকার। গাবরাখালীর পাশাপাশি গারো পাহাড়ের আরও অনেক অঞ্চল আছে যেখানে পর্যটনের জন্য ভালো জায়গা। এটা বড় উদ্যোগ নেওয়া দরকার সরকারিভাবে। জি জি, অসংখ্য ধন্যবাদ। এদিকে আমাদের সাথে কিন্তু হাবিবা আমাদের সাথে যুক্ত আছেন যে রংপুর থেকে বাংলাদেশ দোকান মালিক সমিতির সংগঠক এবং যুগ্ম মহাসচিব তানভীর হোসেন আশরাফি। একটু আমি আপনার কাছে জানতে চাই যে আপনি প্রশ্ন করবেন ওনাকে নাকি আমি প্রশ্ন করব? আমি করতে চাই, কারণ রংপুর এমন একটি অঞ্চল যেখানে কিন্তু অনেকগুলো ইস্যু রয়েছে। আমরা জানি যে তিস্তা রয়েছে, কৃষি অভিজাত অঞ্চল হিসেবে পরিচিত, সেখানে বাজারজাতকরণ, যোগাযোগ ব্যবস্থা সহ শিল্প, কলকারখানা, নানা বিষয় রয়েছে এবং গ্যাস নিয়েও কিন্তু রংপুর অঞ্চলে নানা রকম সমস্যা রয়েছে। তো এই যে সমস্যাগুলো অতীতে যে বিগত সরকাররা ছিল সেগুলো কিন্তু আসলে বাস্তবায়ন কতটুকু হয়েছে এবং কতটুকু হয়নি সেটি তারাই ভালো বলতে পারবেন, এবং সামনে তাদের কি প্রত্যাশা রয়েছে সেটি যদি বলতেন। ধন্যবাদ। প্রথমেই নির্বাচিত একটি সরকার আসলেন এবং যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে ডিবিসির মাধ্যমে আজকে সূর্যোদয়ের পর থেকে এই নৈসর্গিক পৃথিবীর আনাচে কানাচে যতগুলো রঙিন ফুল ফুটেছে সমস্ত রঙিন ফুলের সুবাসিত শুভেচ্ছায় সিক্ত করছি। সেই সাথে রংপুরিয়ান হয়ে দুঃখ, যন্ত্রণা, বেদনা আমাদের অনেক। স্বাধীনতার 54 বছরে আমরা দেখেছি রংপুর বারবার বৈষম্যের বেড়াজালে আটকে থেকেছে। আমরা দেখেছি যে তিস্তাকে নিয়ে সকল রাজনৈতিক দল রাজনীতি করেছেন, মুখরোচক কথা বলেছেন, কিন্তু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যুগোপযোগী কোনো উদ্যোগ গ্রহণ করতে আমরা দেখি নাই। আমরা এই রংপুর হচ্ছে 8 জেলার রাজধানী। আমাদের শুধুমাত্র একটি মেডিকেল কলেজ, সরকারি মেডিকেল কলেজ। এই মেডিকেল কলেজে 8 জেলার মানুষ কিন্তু চিকিৎসা নিতে এখানে আসেন এবং চরম দুর্ভোগে তাদেরকে পড়তে হয়। আমরা সরকারিভাবে এইখানকার স্বাস্থ্য খাতে যে ডেভেলপমেন্ট হবে সেটি কিন্তু আমরা কখনোই দেখিনি। আমরা বারবার শুনেছি যে রংপুরে গ্যাস লাইনের মাধ্যমে একটা পাইপলাইন আসবে, পাইপলাইন বিভিন্ন জায়গায় সরবরাহ করা হবে, এখানে ভারী কলকারখানা স্থাপিত হবে, কিন্তু তা হয়নি। রংপুরের বুক চিরে অন্য জেলায় আমাদের কিন্তু পাইপলাইন নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু রংপুরে কিন্তু তা দেওয়া হয়নি। রংপুরে দক্ষ যোগ্য নেতৃত্ব না থাকবার কারণে বারবার কিন্তু আমরা এখানে পদদলিত হয়েছে এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি। আমরা নতুন যে সরকার এসেছে তার কাছে বিনয়ের সহিত আবেদন রাখবো এবং রংপুরিয়ান হয়ে আমাদের প্রাণের দাবিগুলো হচ্ছে, সেই দাবিগুলো হচ্ছে যে এই অঞ্চলে বেকার সমস্যা দূরীকরণের জন্য যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করা, এই অঞ্চলে কৃষি নির্ভর কলকারখানা গড়ে তোলা, এই অঞ্চলে কৃষিকে ভর্তুকি দিয়ে হলেও এখানকার কৃষিকে বাঁচিয়ে রাখা, এই অঞ্চলের শিক্ষাক্ষেত্রে অনন্য অবদান রাখা রাষ্ট্র কর্তৃক, রাষ্ট্রযন্ত্র যেন কোনোভাবেই আমাদেরকে পদদলিত না করে, আমাদেরকে যেন বৈষম্যের বেড়াজালে আটকায় না রাখে। আপনারা জানেন যে রংপুরে একটি সিটি কর্পোরেশন হয়েছে 205.7 বর্গ কিলোমিটার। এই সিটি কর্পোরেশনে কিন্তু প্রতি বছর সরকার যে বাজেটটি দেওয়ার কথা সেই বাজেট কিন্তু সঠিক মতো দেন না, মাত্র চোখ দেখানো অল্প কিছু বাজেট কিন্তু এখানে দেওয়া হয়। আমরা দেখেছি যে রংপুর এত বড় একটা নগরী। জি, তানভীর হোসেন আশরাফি, এই জায়গায় একটু আমি আপনার কাছে আসতে চাই যে আসলে রংপুরের ব্যবসায়ীদের একটা বড় অভিযোগ হচ্ছে যে চাঁদাবাজি। একটু আপনার কাছে জানতে চাইবো যে এই যে আসলে ব্যবসায়ীদের অভিযোগ চাঁদাবাজি, আপনি তো আসলে বাংলাদেশ দোকান মালিক সমিতির সংগঠক এবং যুগ্ম মহাসচিব, চাঁদাবাজি নিয়ে আপনি আসলে এখন পর্যন্ত প্রশাসনের বা সরকারের কারোর সাথে বসে এই অভিযোগ জানিয়েছেন কিনা বা এই সমস্যার সমাধান করার চেষ্টা করেছেন কিনা, নাকি শুধু ক্যামেরার সামনে এসে আপনারা অভিযোগ করেন? ধন্যবাদ। রংপুর হচ্ছে এই অঞ্চলের মানুষ, এখানে প্রত্যেক রাজনৈতিক দলের সাথে প্রত্যেকের কিন্তু একটা উঠা বসা।
আপনি যে চাঁদাবাজির অভিযোগটা দেওয়া হলো, এই চাঁদাবাজির অভিযোগটা খুব গুরুতর নয় কিন্তু এখানে। হ্যাঁ, চাঁদাবাজি হচ্ছে, রাজনৈতিক দলের ছত্রছায়া অনেকে গিয়ে কিন্তু বিরক্ত করছেন ব্যবসায়ীদেরকে, কিন্তু একেবারেই যে তীব্র আকারে একেবারেই যে হামলা করা, ধাক্কা দেওয়া বা ব্যবসায়ীদেরকে হয়রানি করা, সেটি কিন্তু আমি একজন ব্যবসায়িক নেতা হিসেবে বা ব্যবসায়িক সংগঠক হিসেবে এটি কিন্তু তীব্র আকারে আপনার এই কথাকে সমর্থন করছি না। রংপুরে খুব বেশি চাঁদাবাজি নাই, রংপুরে একটা সম্প্রীতির রংপুর একটা সহ অবস্থানের রংপুর সকলে মিলে বসবাস করবার একটা রংপুর। কিন্তু রংপুরের মানুষের যে দাবিগুলো, সেই দাবিগুলো হচ্ছে যে রাজনৈতিক দলের কাছে বারবার কিন্তু আমরা প্রতারিত হয়েছি, রাজনৈতিক দলের কাছে শুধুমাত্র মুখরোচক কথা কিন্তু আমরা শুনেছি, কিন্তু রংপুরে সেরকম উন্নয়ন অগ্রযাত্রা কিন্তু হয়নি। এই যে নতুন যে সরকার নির্বাচিত হবেন বা শপথ গ্রহণ করবেন, তাদের কাছে রংপুরিয়ান হয়ে জোরালো দাবি হবে যে বাংলাদেশের ভিতরে একটি জায়গা হচ্ছে রংপুর। অন্যান্য জেলার যদি উন্নয়ন হয়, রংপুরের উন্নয়ন কিন্তু কোনোভাবে বঞ্চিত রাখা যাবে না। জি, ধন্যবাদ আপনাকে। ঈশিতা, আমরা শুনছিলাম যে আসলে রংপুর কিন্তু আমরা জানি যে একটি অবহেলিত অঞ্চল হিসেবেই পরিচিত। তো বিগত সরকারের আমলে তারা বারবার প্রতারিত হয়েছেন। তারা যেটি বলছিলেন, সামনে নিশ্চয়ই তাদের প্রত্যাশা ভালো হবে এবং পরিকল্পনাও বাস্তবায়ন হবে, আমরা আশা করতেই পারি। ঈশিতা, আমাদের একটি বিরতির সময় হয়েছে, বিরতিটা যদি আপনি নিতেন। জি জি, নিশ্চয়ই। এই মুহূর্তে বিরতি নিচ্ছি উৎসবের ভোট থেকে, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজন উৎসবের ভোটে। হাবিবা, আমরা কিন্তু বিরতির আগে আসলে ছিলাম চট্টগ্রাম, রংপুর এবং ময়মনসিংহ এবং সেখানকার সমস্যাগুলোর কথা শুনছিলাম। এবার এই মুহূর্তে যুক্ত হতে চাই সিলেট স্টুডিওতে। সেখানে আছেন ধরিত্রী রক্ষায় আমরা এর সদস্য সচিব আব্দুল করিম কিম এবং আছেন বরিশাল থেকে আক্তার ফারুক শাহিন এবং খুলনা থেকে রমা রহমান। শুরুতেই যেতে চাই ধরিত্রী রক্ষায় আমরা এর সদস্য সচিব আব্দুল করিম কিম, আপনার কাছে আপনার কাছে জানতে চাই যে সিলেট তো আসলে পর্যটন খাতে আসলে ভীষণ সমৃদ্ধ একটি শহর, তারপরও আমরা দেখতে পাই যে বিছনাকান্দির মতো যেই পর্যটন কেন্দ্রগুলো আছে, এখান থেকে আসলে পাথর উত্তোলন করা হচ্ছে এবং অবৈধভাবে পাথর উত্তোলন করা হয়। আপনার কাছে জানতে চাই যে ধরিত্রী রক্ষা থেকে এই বিষয়ে আপনারা কি ধরনের পদক্ষেপ নিয়েছেন এবং এরপরে জানতে চাইবো যে সরকারের আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া দরকার। ধন্যবাদ। আপনার শেষ কথা শুনেছি, কিন্তু আমি প্রশ্নটা শুনতে পারিনি। জি, আপনাকে প্রশ্ন করেছিলাম যে সিলেটের যে পর্যটন কেন্দ্রগুলো আছে, যেমন বিছনাকান্দির যে পাথরগুলো আছে, আমরা দেখতে পাই বিভিন্ন সময়ে যে খবরে এই পাথরগুলো উত্তোলন করা হয় অবৈধভাবে বা অনেকে আসলে চুরি করে নিয়ে যায়। সেক্ষেত্রে আপনার সংগঠনের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে এই পরিবেশ রক্ষায়? পাথর উত্তোলনের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে আমরাই কথা বলে যাচ্ছি। সিলেটের পরিবেশবাদী সংগঠনগুলোই পাথর উত্তোলন, বালু উত্তোলনের বিরুদ্ধে কথা বলে গেছে। যদিও রাজনৈতিক শক্তির মদদেই দীর্ঘদিন থেকে পাথর উত্তোলন হয়েছে এবং 5 আগস্টের পর থেকে যে লুটপাট হয়েছিল, সেই লুটপাটের পরেও যে আমরা নানানভাবে জনসচেতনতা তৈরি করেছি এবং আমরা প্রতিবাদ অব্যাহত রেখেছি। এই অবস্থাতে এই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশার মধ্যেও আছে যে পাথর উত্তোলনের ব্যাপারে যেন কোনোভাবে কোনো ছাড় দেওয়া হয় না। আমরা লক্ষ্য করেছি যে সমস্ত এলাকা থেকে পাথর উত্তোলন করা হয়, সেই সমস্ত এলাকার প্রার্থীরাও তাদের নির্বাচনী প্রচারণায় কিন্তু কখনোই বলেননি যে তারা পরিবেশের ক্ষতি করে কোনোভাবে পাথর উত্তোলন করবেন। যদিও তাদের অনেকেই পাথর উত্তোলনের পক্ষে বলেছেন যে সনাতনী পদ্ধতিতে পাথর উত্তোলনের কথা, যা আমরাও বলেছি, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে তারা এই বিষয়ে কী প্রতিশ্রুতি দিচ্ছেন এবং আমরা ধন্যবাদ জানাই যে তারা এই ব্যাপারে যথেষ্ট সতর্ক ছিলেন। এখন হচ্ছে আমরা আগামী দিনে দেখতে চাই তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করেন কিনা। জি, আব্দুল করিম কিম, একটু জানতে চাইবো যে আপনারা বলছেন যে আপনারা আসলে বরাবরই এই বিষয়ে সোচ্চার ছিলেন। নবনির্বাচিত যেই দল আসছে বা যেই সরকার আসছে বা প্রশাসনের পক্ষ থেকে আপনারা কারোর সাথে যোগাযোগ করেছেন কিনা বা কারোর সাথে সামনে বসে এই সমস্যাগুলোর সমাধান করার চিন্তা ভাবনা রয়েছে কিনা? যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন, বিশেষ করে পাথর এলাকা, ভোলাগঞ্জ, জাফলং সহ যে এলাকাগুলোতে বেশি পাথর উত্তোলন হয়েছে এবং যেগুলো নিয়ে সারা দেশব্যাপী আলোচনা ছিল, সেখানে যিনি জয়ী হয়েছেন তিনি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। তো ওনার সাথে এই বিষয়ে আমরা একাধিকবার পূর্বেও বসেছি এবং নির্বাচনকালীন সময়েও তাকে এই বিষয়ে আমরা বলেছি যে আমরা আপনাকে প্রত্যক্ষ করছি, এই বিষয়ে আপনি আসলে কি
আপনার দৃষ্টিভঙ্গি থাকবে। তিনি আশ্বস্ত করেছেন এবং তিনি তার নির্বাচনী বক্তব্যে ওই ব্যাপারে স্পষ্ট করে বলেছেন যে পরিবেশের ক্ষতি করে কোনোভাবে পাথর উত্তোলনের সাথে তিনি জি থাকবেন আব্দুল না। করিম কিম, আপনার বক্তব্য একেবারে স্পষ্ট। হাবিবা, আসলে আপনি শুনছিলেন যে আব্দুল করিম কিম সিলেটের বিভিন্ন পর্যটন সমস্যা নিয়ে কথা বলছিলেন এবং বলছিলেন যে তারা আসলে নবনির্বাচিত যে সরকার তাদের সাথে আসলে বসে এটি জি সমস্যা একদমই। সমাধান আমরা করতে একটু চান। আমাদের সঙ্গে খুলনা থেকে রুমা রহমান যুক্ত রয়েছেন, সচেতন নাগরিক কমিটির, তার কাছ থেকে একটু জানতে চাইবো যে রুমা রহমান, খুলনা মৎস্য খাত এবং জলাবদ্ধতা এবং নোনা পানি নানা ধরনের সমস্যা রয়েছে, তো আপনাদের সংগঠনের পক্ষ থেকে কি ধরনের প্রতিবাদমূলক কর্মসূচি আপনারা করেছেন এবং সামনে সরকারের কাছ থেকে কি ধরনের প্রত্যাশা আপনাদের রয়েছে সেটি যদি বলতেন। খুলনাতে একটি বিশেষ সমস্যা, সেটা হচ্ছে নোনা পানি। নোনা পানি যেহেতু আমাদের এখানে চিংড়ি চাষটা হয়, কিন্তু একটা চিংড়ি চাষের জন্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন সম্পদ নষ্ট করছি। আমাদের গাছগাছালি, আমাদের সবুজায়নগুলো নষ্ট হচ্ছে। আমরা কিন্তু নোনা পানির জন্যে আমরা মিষ্টি পানিটা হারাতে বসছি। আমরা কিন্তু মিষ্টি পানি পাই না। খুলনার মানুষের সবচেয়ে বড় সমস্যা এই পানির সমস্যা। জলাবদ্ধতা তো আছেই, এটি আস্তে আস্তে পর্যায়ক্রমে যাবে। আমরা তো বিভিন্ন আঙ্গিকে আটকে আছি। এখন যে সময়টা আসছে, এই সময়ে আমাদের যাদের কাছে দাবি, যারা এই দেশের কাজ করছেন, আমরা যারা এগিয়ে আসছি, সাধারণ জনগণ যারা আছেন, তারা যদি একত্রিত হয় এবং সবাই মিলে যদি একটি কথাই বলতে পারি, সেটি হচ্ছে আমাদের এখানে পানির সমস্যাটা সমাধান করতে হবে। পানিটার জন্যেই আমরা মূলত অসুস্থ থাকছি। আমাদের খাবার পানির খুবই আকাল এবং সেখানে কিন্তু গাছগাছালিও আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এখানে কিন্তু খুলনাতে কিন্তু আরেকটি বিশেষ সম্পদ, সেটি হচ্ছে নারকেল গাছ। নারকেল, সুপারি, এই গাছগুলো একেবারেই বিলীন হয়ে যাচ্ছে। আস্তে আস্তে আমরা এর থেকে অনেক দূরে পিছিয়ে পড়ছি। এখন আমরা চাই যে আমাদের এখানে মিষ্টি পানির ব্যবস্থাটা করে দেয়া, নোনা পানির জন্যে, সামান্য আয়ের জন্যে আমাদের জন্য কোনো বৃহৎ কিছু না হারাতে হয়, এই জায়গাটায় আমরা যেতে চাই। এটাই হচ্ছে আমার মূল কথা, সেটি হচ্ছে বলতে যাচ্ছি। এখন এই ক্ষেত্রে আমাদের যে রুমা রহমান, আপনার কাছে সুন্দরবন নিয়ে আমি একটি কোশ্চেন করতে চাই যে সুন্দরবন নিয়ে নানা রকমের সংকটের সময় কিন্তু আমরা পার করে এসেছি এবং সামনেও নিশ্চয়ই আরও সংকট তৈরি হচ্ছে, নতুন নতুন সংকট আমরা দেখতে পাচ্ছি। তো এই যে সুন্দরবন, এটি রক্ষায় বা জীববৈচিত্র্য রক্ষায় আগামী নতুন সরকারের কাছে আগামীতে আপনাদের কি ধরনের প্রত্যাশা রয়েছে? প্রত্যাশা একটাই, ওখানে হচ্ছে এই সুন্দরবনে আমাদেরকে একটু নিরাপত্তা দিতে হবে। সুন্দরবনে এই যে গাছ কেটে ফেলা হয়, গাছ যদি, সুন্দরবনের মূল কিন্তু আমাদের এই গাছগাছালি। আমরা কিন্তু বিরাট বিরাট জলোচ্ছ্বাস হয়, এই যে আইলা হয়ে গেল, বিভিন্ন যে ঝড় জলোচ্ছ্বাস যেগুলো হয়, এটি কিন্তু খুলনা অঞ্চলটাকে, শুধু খুলনা না, দক্ষিণ অঞ্চলটাকে এই সুন্দরবনই কিন্তু রক্ষা করে চলেছে। এই সুন্দরবনকে যদি আমরা রক্ষা করতে না পারি, আমাদের এই যে এক ধরনের দুষ্কৃতিকারীরা আছে, তারা কিন্তু সুন্দরবন থেকে গোপনে গাছ কেটে নিয়ে আসছে, গাছ কেটে ফেলছে, মধু চাষ হচ্ছে না, মধুগুলো সরে যাচ্ছে, আমাদের বিভিন্ন ফল ফলাদি নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের মানে হরিণ শিকারের জন্য একটা পালা উঠে যায়, একটা পর্যায়ক্রমে হরিণ শিকার করতে যায়। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আমাদের একটা ঐতিহ্য, এই ঐতিহ্যকে নষ্ট করতে দেওয়া যাবে না। এটা কিভাবে রক্ষা করা যায় সেটি কিন্তু আমাদের এই সরকারকে এটি দেখতে হবে। সেই সাথে শুধু সরকার কিন্তু একটি দেশ পরিচালনা করতে পারে না। আমার কাছে মনে হয় সরকারের পাশাপাশি আমরা যারা সাধারণ মানুষ আছি, তারা কিন্তু একত্রিত হয়ে উভয়ে যদি আমরা এক হই, তাহলে কিন্তু আমাদের এই সুন্দরবনকে রক্ষা করা একেবারে অসংখ্য ধন্যবাদ আপনাকে রুমা রহমান সংযুক্ত হয়ে মতামত জানানোর জন্য। ঈশিতা, আমরা যেমনটি জানছিলাম খুলনা থেকে এবং আমাদের সাথে কিন্তু হাবিবা বরিশাল থেকে একজন যুক্ত আছেন, বরিশালের সিনিয়র সাংবাদিক আক্তার ফারুক শাহিন। আক্তার ফারুক শাহিন, একটু আপনার কাছে জানতে চাইবো যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আসলে বিভিন্ন বিদেশি পর্যটকের সদস্যরা বলছেন যে এটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে। একটু আপনার কাছে জানতে চাইবো যে কতটা অবাধ এবং নিরপেক্ষ হলো, কারণ অনেক দলগুলোই আসলে বিভিন্ন রকম কারসাজির অভিযোগ করছে। কি মনে করছেন আপনি?
আমরা নির্বাচনের দিন সকাল থেকে একেবারে কাকডাকা ভোট থেকে গভীর রাত পর্যন্ত ফলাফল না দেওয়া পর্যন্ত কিন্তু আমরা মাঠে ছিলাম, বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি, বিভিন্ন কেন্দ্রের ভোটারদের সঙ্গে কথা বলেছি, নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি। রাজনৈতিক দলগুলো নানা অভিযোগ করছে, এটা গণমাধ্যম এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই দেখছেন, কিন্তু সাধারণ ভোটার যারা ভোট দিয়েছেন তাদের কিন্তু অভিযোগ নেই। সাধারণ ভোটাররা কিন্তু এবার এই ভোটটাকে উৎসবের আমেজেই দেখেছেন, উৎসবের মতো করেই দেখেছেন এবং উৎসবের মতো করেই তারা ভোট দিয়েছেন। এখানে সাধারণ ভোটার কিংবা ফলাফল, এই বরিশাল অঞ্চলে যে 21টি নির্বাচনী এলাকা আছে, 21টি নির্বাচনী এলাকায় যে ফলাফল আমরা দেখেছি ভোটের পরে, সেই ফলাফল নিয়েও কিন্তু সাধারণ মানুষের মধ্যে কোনো প্রশ্ন ওঠেনি। এখানে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে দলগুলোর মধ্যে, কঠিন লড়াই হয়েছে, খুব কম ভোটের ব্যবধানে, আবার কোথাও কোথাও বেশ খানিকটা বেশি ভোটের ব্যবধানে প্রার্থীরা জয়ী হয়েছেন বা পরাজিত হয়েছেন। কিন্তু এই জয় পরাজয় নিয়েও যেমন প্রশ্ন কেউ তোলেননি এখন পর্যন্ত, যেমন আমাদের এখানে একটি রাজনৈতিক দলের মানে প্রধান মানে কি বলে দপ্তর রয়েছে, সেটি হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেটি চরমোনাই পীরের দল। সেই চরমোনাই পীরের ছোট ভাই যিনি দলের নায়েবে আমির মুফতি ফজলুল করিম, তিনি কিন্তু নির্বাচনে অংশ নিয়েছেন, যিনি নির্বাচনের আগে বলেছিলেন যে 143টা আসনে নাকি তারা এ গ্রেডে আছেন, আর শেষ পর্যন্ত দেখা গেল তিনি নিজেই নির্বাচনে হেরেছেন এবং সারা দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশে একটি মাত্র আসন পেয়েছে, যেটি বরগুনা 1 আসন। তো সেই ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি নায়েবে আমির, চরমোনাই পীরের যিনি ছোট ভাই, তিনিও কিন্তু নির্বাচন নিয়ে কোনো কারচুপি বা কোনো রকম কোনো অনিয়ম বা কোনো কিছুর অভিযোগ কিন্তু তিনিও করেননি। হ্যাঁ, এখানে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নির্বাচন করেছেন, তিনি নির্বাচনে হেরেছেন, তিনি কিছু অভিযোগ করেছেন, তবে সেই অভিযোগগুলো কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া কিংবা ভোটে কারসাজির মতো কোনো অভিযোগ কিন্তু ব্যারিস্টার ফুয়াদও করেননি। তো সব কিছু মিলিয়ে আমার মনে হয়েছে যে আসলে বরিশাল অঞ্চলের যে 21টি নির্বাচনী এলাকায়, 21টি নির্বাচনী এলাকায় কিন্তু সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে ভোট হয়েছে এবং এখানে মানে সাধারণ মানুষের দিক থেকে যেমন কোনো অসন্তুষ্টি নেই, অভিযোগ নেই, তেমনি এই অঞ্চলের অধিকাংশ দলের রাজনৈতিক নেতারাও কিন্তু কোনো অভিযোগ করেননি এখন পর্যন্ত। জি, আক্তার ফারুক শাহিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। হাবিবা, আমরা তো আসলে পুরো আয়োজন ঘিরে আসলে 6 বিভাগের বিভিন্ন সমস্যার কথা জানলাম। এই মুহূর্তে আসলে উৎসবের ভোট আয়োজনের উপসংহার টানার সময় হয়ে গেছে। জি নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে ঈশিতা অনেক।